আপনার জীবন কি অনেক বোরিং, ড্রামা কিংবা বিনোদনের অভাব বোধ করছেন, একটু বিনোদনের অবকাশ চান, তাহলে আপনি ফলো করতে পারেন চেলসির ট্রান্সফার কমেডি সার্কাস। আকাশে আর বাতাসে টাকা ছুড়ে একের পর এক প্লেয়ার কেনা, যেখানে এমন অবস্থা যে এক গোলকিপার পজিশনের জন্য তাদের খেলোয়াড় 8 জন, আর সিনিয়র স্কোয়াড মেম্বার মিলিয়ে সব মিলিয়ে তাদের প্লেয়ার 50-এর উপরে। বহলি একবালি মালিকানা 3 বছরের ট্রান্সফার উইন্ডোতে তাদের খরচ হয়েছে 1.2 বিলিয়ন ইউরোরও বেশি। কোচ পাল্টেছে 6 বার, টুখল, পটার, সালতর, ল্যাম্পার্ড, পচেত্তিনোর পর এবার তারা ফাইনালি ল্যান্ড করিয়েছে পজিশনাল ফুটবলের ঝান্ডা, প্রিমিয়ার লিগ জেতার পান্ডা পেপ গুয়ার্দিওলা, মানে এনজো মারেস্কা, যিনি গুয়ার্দিওলারই ভাবশিষ্য অ্যাসিস্ট্যান্ট ছিলেন। লেস্টারকে প্রিমিয়ার লিগে তুলে গাট্টি বোচকা নিয়ে হরাইজন্টাল ফুটবল খেলাতে এসেছেন চেলসিতে, কিন্তু এইভাবে আর কতদিন চলবে? 2004 সালের পর চেলসি এই প্রথমবার মিস করে গেছে কনজিকিউটিভ, মানে টানা 2 বার চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ। আর এত ভুরি ভুরি টাকা খরচ করে কি প্রিমিয়ার লিগের প্রফিটেবিলিটি অ্যান্ড সাস্টেনেবিলিটি অর্থাৎ পিএসআর এর ভূত থেকে রেহাই পাওয়া সম্ভব? আর চেলসি এত সাইন করাচ্ছেই বা কিভাবে, আর এত প্লেয়ারকে খেলাবেও বা কিভাবে তাদের টিমে? সেই রহস্যের সমাধান করার চেষ্টাটা অন্তত একটু হলেও করা যাক। বহলি একবালির কনসোর্টিয়াম চেলসির মালিকানা টেক ওভার করে 2022-এর মে মাসে রোমান আব্রামোভিচের স্যাংশনের পর। এরপর তারা মোট 5টা ট্রান্সফার উইন্ডো পেয়েছে, শেষ 2 বছরের 2টা করে সামার আর উইন্টার ট্রান্সফার উইন্ডো, আর চলতি মৌসুমে এই বর্তমান চলমান সামার উইন্ডো। এই 5টা উইন্ডোতে চেলসি সাইন করিয়েছে 50-এর কাছাকাছি প্লেয়ার। তাদের পেছনে চেলসি খরচ করেছে 1.2 বিলিয়ন ইউরোরও অনেক বেশি। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। এর মধ্যে এনজো ফার্নান্দেজ আর ময়েজেস কাইসেদো তো রেকর্ড ব্রেকিং 2 জন সাইনিং। একজনের পেছনে খরচ হয়েছে 121 মিলিয়ন, আরেকজনের পেছনে 116 মিলিয়ন ইউরো। এই বোর্ডের অধীনে আরও স্টেটমেন্ট সাইনিং হয়েছেন রাহিম স্টার্লিং, মিখাইলো মুদ্রিক, ক্রিস্টোফার এনকুঙ্কু, কোল পালমার, রোমিও লাভিয়া এবং এই মৌসুমে পেদ্রো নেতো। কিন্তু এত খরচ আর এত ম্যানেজার বদলের পরও নতুন ম্যানেজমেন্টের অধীনে চেলসির ট্রফি ক্যাবিনেট শূন্য, জিরো, নাদা। সেজন্য চেলসির ফ্যান, সাংবাদিক এবং পাণ্ডিতদের মুখ থেকে চেলসি বোর্ডের দিকে সমালোচনার তীর আসাটা খুবই স্বাভাবিক একটা ঘটনা। এখন এই সিজনেও আর কিছু হোক না হোক, চেলসির সামার টাইম ম্যাডনেস চলছে। 200 মিলিয়ন ইউরোর বেশি তারা এখন পর্যন্ত খরচ করে ফেলেছে। যদি কেনা প্লেয়ারদের বিভিন্ন শর্ত পূরণও হয়, তবে সেই খরচের খাতাটা পরবর্তী বছরগুলোতে আরও অনেক বাড়বে। 9 জনের কনফার্ম ডিল এরই মধ্যে হয়ে আছে। আনসেলমিনো আসবেন পরের বছরের জানুয়ারিতে, আর কেন্দ্রি পায়েস, এস্তেভাওরা আসবেন পরের সিজনের জুলাই মাসে। চেলসিতে যে আসলে এখন কারা আছেন, কারা লোনে আছেন, কারা নাও থাকতে পারেন, সেটাও একটু বোঝা দরকার তাদের স্কোয়াডের অবস্থাটা দেখে। টমাস টুখেল যখন চেলসির কোচ ছিলেন, তখন চেলসির মালিক টড বোহলি একবার টুখেলকে বলছিলেন যে তিনি চাইলে 4-4-3 ফরমেশনে চেলসিকে খেলাতে পারেন। এই 4-4-3 আধ্যাত্মিক ফরমেশন তিনি কোথা থেকে পেয়েছিলেন সেটা এখনো কেউ কুল কিনারা করতে পারেনি। তবে এখন যে এনজো মারেস্কা আছেন, তাকে কিন্তু টড বোহলি চাইলে বলতেও পারেন যে আপনি 4-4-3 বা 4-4-4 এই ফরমেশনে খেলেন, কারণ চেলসির যে পরিমাণ প্লেয়ার রয়েছে বিভিন্ন পজিশনে এখন পর্যন্ত, সেই প্লেয়ারের সংখ্যা বিবিসির তথ্য অনুযায়ী সেটা 55 সিনিয়র স্কোয়াড এবং তাদের আন্ডার 19 স্কোয়াড মিলে। কিন্তু চেলসির ওয়েবসাইট বলছে তাদের এখন পর্যন্ত রেজিস্টার্ড 43 জন প্লেয়ার রয়েছে, যেই 43 জনের প্লেয়ারের একটা অ্যাকিউমুলেটেড ভার্সন আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই 43 জন প্লেয়ারের মধ্যে 43 জন ডেফিনেটলি চেলসিতে থাকবেন না। প্রিমিয়ার লিগে একটা নীতিমালা রয়েছে যে প্রত্যেকটা প্রিমিয়ার লিগ সিজনের শুরুতে 25 জনের একটা স্কোয়াড সাবমিট করতে হয়। সেখানে অনেকগুলো ক্লজ রয়েছে, হোম গ্রাউন্ড প্লেয়ারের যেমন কিছু ক্লজ রয়েছে, আন্ডার 19 প্লেয়ারের কিছু ক্লজ রয়েছে। তাই এই লিস্ট থেকে যারা এখন পর্যন্ত চেলসির জার্সি বা চেলসির ওই ব্যাচটা ধরে আছেন, তাদেরকে এই সিজনে অনেককেই হয়তো দেখা যাবে না। এখন কাকে কাকে দেখা নাও যেতে পারে, গোলকিপারে চেলসির এখানে 6 জন দেখা যাচ্ছে, যদিও তাদের ওভাবে 8 জন রয়েছে। একজনের ডিল অনগোয়িং চলছে, সেটা হবে কিনা এখনো কনফার্ম নয়। তবে কেপা আরিজাবালাগার ভবিষ্যৎ চেলসিতে নেই। জর্জো পেত্রোভিচকে চেলসি ছেড়ে দিবে, যেহেতু চেলসি ফিলিপ ইয়র্গেনসেনকে কিনে এনেছে ভিয়ারিয়াল থেকে। মিডফিল্ডে সেজারে কাসেদেই, কেলিম্যান লোনে চলে যেতে পারেন, সেজারে কাসেদিকে বেঁচে দেওয়া হতে পারে, লোনে চলে যেতে পারেন। টিনো আনজোলিনেরও ভবিষ্যৎ চেলসিতে নেই, যদিও তিনি একজন একাডেমি প্লেয়ার। রাহিম স্টার্লিং থাকবেন কি থাকবেন না সেটা নিয়েও একটা গুঞ্জন রয়েছে। যদি চেলসি পরবর্তী আর কোনো প্লেয়ার সাইন করায়, তবে রাহিম স্টার্লিংকে ছেড়ে দেওয়া হতে পারে, কারণ রাহিম স্টার্লিং এর বেতনটা অনেক চড়া চেলসির হায়ারার্কির মধ্যে। ব্যাক লাইনে ট্রেভো চালোবাকে হয়তো আর দেখা যাবে না, তিনিও চেলসির একজন একাডেমি প্লেয়ার। চেলসি তাকে বিক্রি করে যেই অর্থটা পাবে সেটা কিন্তু পিওর প্রফিট হিসেবে চেলসি দেখাতে পারবে। অর্থাৎ যেহেতু একাডেমি থেকে তাকে নেওয়া হয়েছে, যেহেতু তাকে কোনো ট্রান্সফার ফি দিয়ে আনা হয়নি, সেখানে ওই কাটছাট করার কোনো ব্যাপার নেই।
ট্রেভর চালাবাকে যত ইউরোতেই বেচা যাবে পুরোটাই চেলসি আসলে তাদের বুকে প্রফিট হিসেবে দেখাতে পারবে। ননি মাদুয়েকে নিউকাসল নেওয়ার ব্যাপারে একটা ইন্টারেস্ট দেখিয়েছে। ননি মাদুকের ভবিষ্যৎ চেলসিতে কিছুটা প্রশ্নবিদ্ধ। বাশির হামফ্রিজ তিনিও হয়তো থাকবেন না, লোনে চলে যেতে পারেন। মজার ব্যাপারটা হচ্ছে তাদের যে ফ্রন্ট থ্রি, একটা প্রবাবল ফ্রন্ট থ্রি বলার উচিত না, তাদের যে তিনজন ফরওয়ার্ড রয়েছেন, অ্যাঞ্জেলো গেব্রিয়েল তিনিও হয়তো লোনে চলে যাবেন, দাভিদ দাত্রো ফোফানাকে বিক্রি করে দেওয়া হতে পারে, আর রোমেলো লুকাকু তিনিও চেলসিতে থাকবেন না। তিনি যে কেন চেলসিতে এতদিন আছে সেটাও আসলে একটা অদ্ভুত ব্যাপার, যদিও তার ওই ওয়েজ বেতনাদি অনেক বেশি বলেই চেলসি তাকে অফলোড করতে পারেনি। ডেভিড ওয়াশিংটনকে লোনে দেওয়া হতে পারে, লেসলি উগোচুকুকে লোনে দেওয়া হতে পারে, আর সবচেয়ে অভাগা কনর গ্যালাহার তিনি আর থাকবেন না, চেলসিতে ভবিষ্যৎটা তার নেই। আতলেতিকোর সঙ্গে তার সাইনটা হয়েই গিয়েছিল, প্রায় মেডিকেলও কনফার্ম হয়ে গিয়েছিল। তারপর একটা ওই যে জাও ফেলিক্স, চেলসি, সামু ওমরদিওনের যেই ডমিনো ইফেক্টটা চলছে তার কারণে কনর গ্যালাঘারকে পরবর্তীতে লন্ডনে ডেকে নেওয়া হয়েছে। তার আতলেতিকোর ট্রান্সফারটা কবে হবে সেটা এখনও কনফার্ম নয়। তাহলে এই যে বাকি স্কোয়াডটা বাকি রইল, সেক্ষেত্রে আসলে চেলসির প্রবাবল 11গুলো কীরকম হতে পারে? চেলসির প্রবাবল 11-এ যারা হোম কালারে রয়েছেন সেটাই মূলত প্রবাবল 11 হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ফিলিপ ইয়র্গেনসেনকে হয়তো স্টার্ট করাবেন, এনজো মারেস্কা, রবার্ট সানচেজকে তিনি প্রেফার করেছিলেন শুরুর দিকে, তবে রবার্ট সানচেজ তার যেই বল ডিস্ট্রিবিউশনের যেই ক্ষমতাটা রয়েছে, বল ডিস্ট্রিবিউশনের যেই ট্যাকটিকটা রয়েছে সেটা ফিলিপ ইয়র্গেনসেনের চেয়ে কিছুটা কম। লেভি কলওয়েল, তোসিন আদ্রাবায়ো, জেমস তিনি ইনজোর্ড হয়ে আছেন, হয়তো সেখানে মালো গুস্তো স্টার্ট করবেন। কুকুরেয়া তিনি কনফার্ম লেফট ব্যাক হিসেবে খেলবেন এই সিজনে। ইউরোতে দুর্দান্ত একটা সিজন পার করেছেন। চেলসির লাস্টের দিকে এসে শেষ 6 মাসে তার পারফরমেন্স খুবই ভালো ছিল। রোমিও লাভিয়া, কাইসেদো, এনজো ফার্নান্দেজের একটা ট্রায়ও আমরা দেখতে পারি। তারা আসলে 3-ম্যান মিডফিল্ড থাকবে নাকি ডাবল পিভট, সামনে একজন ফরওয়ার্ড মিডফিল্ডার হিসেবে এনজো ফার্নান্দেজ খেলবেন সেটা পরে হয়তো দেখা যাবে। পেদ্রো নেতোকে আমরা হয়তো স্টার্টিং 11-এ দেখবো। এনকুঙ্কু তিনি নাম্বার 9 কিংবা ফলস লাইন পজিশনে খেলতে পারেন। কোল পালমারের জায়গাটাও মোটামুটি কনফার্ম। এখন বাকি যে লাইনটা, বাকি যে স্কোয়াড মেম্বার রয়েছে তাদেরকে আসলে ওভাবে পারমুটেশন কম্বিনেশন করে খেলানো হতে পারে। সব মিলিয়ে 25 থেকে 26 বা 30 জনের একটা স্কোয়াড হয়তো দেখা যাবে, কিন্তু চেলসির জন্য এত বড় একটা স্কোয়াড ম্যানেজ করাটা এনজো মারেস্কা এবং তার যেই কোচিং প্যানেল রয়েছেন তার জন্য মোটেও কিন্তু সুবিধার কোনো ব্যাপার নয়। এই চেলসি গত 3 বছর ধরেই একটা ব্লোটেড স্কোয়াড ম্যানেজ করে আসছে। এত প্লেয়ার বা এত ইগো ম্যানেজ করা কিন্তু কোনো কোচ বা কোনো ম্যানেজারের জন্য চারটিখানি কোনো কথা নয়। তাই চেলসি আসলে তাদের প্লেয়ারদের মোটিভেশন, ইগোটা ম্যানেজ করাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কেউ প্লেইং টাইম পাবেন, কেউ প্লেইং টাইম পাবেন না, সেটা নিয়ে অনেক অনুযোগ থাকবে। তাই এরকম বড় স্কোয়াড থাকা চেলসির জন্য মোটেও ভালো কোনো ব্যাপার নয়। এত যে খরচ, এত যে প্লেয়ার বেচা কেনা, কোচ বদল করা, সেটার একটাই কারণ, চেলসি মালিক বহলি একবালি তারা চান তার দল পজিশনাল হরাইজন্টাল অ্যাট্রাকটিভ ফুটবল খেলবে। সেই জন্য পচেতিনোকে এক সিজনের মধ্যেই বিদায় করে দেওয়া হলো। পচেতিনো এর আগের মৌসুমে টেবিলে 12 নম্বরে শেষ করা চেলসিকে 6ষ্ঠ স্থানে শেষ করিয়েছেন। ইউরোপা কনফারেন্স লিগের প্লে অফ রাউন্ডে চেলসি কোয়ালিফাই করেছে, কিন্তু অন্তত ইংলিশ ফুটবলের হায়ারার্কিতে চেলসি ইজ টু বিগ অফ আ টিম টু প্লে ইন দ্য কনফারেন্স লিগ। অন্তত বোর্ড মেম্বার্স এবং ভক্তরা তো সেটাই মনে করেন, খেলোয়াড়দের কাছেও প্রত্যাশা সেটাই। পচেতিনো ডাউনফলের বড় দুটো কারণ, এক মৌসুমের রেকর্ড 63 গোল কনসিড করা, আর 2 ওই যে বললাম যে হরাইজন্টাল ভার্টিক্যাল, সেখানে ভার্টিক্যাল ফুটবল খেলানো। এখন এই ভার্টিক্যাল হরাইজন্টাল ফুটবলের গ্যারাকল মেটানোর জন্য আনা হয়েছে এনজো মারেস্কাকে। এনজো মারেস্কা পেপ গুয়ার্দিওলার অধীনে অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন ম্যানচেস্টার সিটিতে। স্বাভাবিকভাবেই ওই গুয়ার্দিওলার ব্র্যান্ড অফ ফুটবলে তার একটা পারদর্শিতা আছে। এই যে এই 44 বছর বয়সী ইতালিয়ানের প্লেইং ক্যারিয়ার তার খুব একটা সমৃদ্ধ না। প্রিমিয়ার লিগে তিনি খেলেছেন ওয়েস্ট ব্রামউইচ অ্যালবিয়নে, পরে ইউভেন্তুসে অল্প সময় খেলে, পরে ফিওরেন্তিনা, সেভিয়া, অলিম্পিয়াকোস, মালাগা, পালের মতেও খেলার তার এক্সপিরিয়েন্স আছে, অর্থাৎ তিনি ভেটারান একজন প্লেয়ার। ইংলিশ ফুটবলটা ভালো মতোই বোঝেন, নয়তো রেলিগেশনে কাটা পড়ার পর লেস্টার সিটি তাকে নিয়োগ দিয়ে আবার সঙ্গে সঙ্গে প্রিমিয়ার লিগে উঠে আসে না। তবে মারেস্কার ব্র্যান্ড অফ ফুটবলের অ্যাপ্লিকেশনের শুরুটা অন্তত ভালো হয়নি। প্রি সিজনে 6টা ম্যাচের 4টাতেই চেলসি হেরে গেছে। ম্যানচেস্টার সিটির সঙ্গে স্পেসিফিক্যালি 4-2 গোলে যে ম্যাচটা চেলসি হেরেছে, সেখানে ব্যাকলাইন থেকে বিল্ড আপ করার সময় ইন্টেন্স প্রেসিংয়ে তারা সেটা সামলাতে না পেরে অনেকগুলো ভুল করেছে দল। সেল্টিকের সঙ্গেও একই ঘটনা কিন্তু দেখা গিয়েছিল সেই ম্যাচে হারের দিন। তবে প্রি সিজনই তো দিন শেষে আর সিজনের আবহাওয়ার পূর্বাভাস দেয় না। ইটস টু আর্লি টু সে হাউ মারেস্কা উইল ব্রিং স্টেবিলিটি টু দিস টিম। আর ফিলসফি আর স্টাইল দিয়ে তো ফুটবল ক্লাবও চলে না। এত বড় একটা ব্লোটেড স্কোয়াডে ইগো ম্যানেজমেন্টেরও একটা বিষয় আছে। যারা গেইম টাইম পাবে না তাদেরকে কিভাবে ম্যানেজ করবেন মারেস্কা, তরুণদের কতটা সুযোগ দিতে পারবেন। এই মৌসুমের শেষে আবার ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপও কিন্তু আছে। এত লম্বা একটা মৌসুমে যতটা
ইনজুরি ফ্রি থেকে পার করা যায় সেই চ্যালেঞ্জটা কিন্তু মারেস্কাকে নিতে হবে। গ্রেহাম পটারের সময় প্রায় 40 জনেরও বেশি প্লেয়ার থাকায় অনেকেই ড্রেসিং রুমে মেঝেতে বসে টিম টক শুনেছেন, কাপড় বদলাতে হয়েছে করিডোরে দাঁড়িয়ে। এরকম যাচ্ছে তাই একটা অবস্থা থাকলে চেলসি যত প্লেয়ার আর যত ম্যানেজারই পাল্টাক না কেন, কোনো শিরোপা তো দূরে থাক, নতুন প্রিমিয়ার লিগের হায়ারার্কিতে বিগ সিক্সে থাকাটাই চ্যালেঞ্জের মুখে পড়বে চেলসির জন্য। এবার আসা যাক সেই বিরাট রহস্যের সমাধানে, যেই রহস্যের সমাধানের অন্তরায় এখন পর্যন্ত হয়তো কেউ করতে পারেননি, চেষ্টা করছেন, আমরা একটু চেষ্টা করি। চেলসি এত টাকা খরচ করছে আসলে কিভাবে, আর এত টাকা খরচ করেও কেন তারা এখনও জরিমানার মুখোমুখি হচ্ছে না? টাকা খরচ করার একটা সহজ সরল উত্তর হলো, চেলসি যেমন খরচ করছে ঠিক তেমনি আবার মার্কেটে সেলও করতে পারছে। এই মৌসুমে যারা চেলসি ছেড়ে গিয়েছেন তাদের বেঁচে চেলসি অ্যাকিউমুলেট করেছে প্রায় 100 মিলিয়ন ইউরোরও বেশি। বেঁচে গেছে তাদের বেতনের অংশ। হাকিম জিয়েশ আর থিয়াগো সিলভা এদের মধ্যে বেশ ভালোই বেতন পেতেন। রোমেলো লুকাকু এই সিজনে ফাইনালি চেলসি ছাড়বেন এবং সেটাই হয়তো হয়ে যাবে। তাকে যেখানেই বিক্রি করা হোক না কেন সেটার একটা অঙ্কের টাকা চেলসির কাছে ফেরত আসবে, বেঁচে যাবে তার উইকলি একটা বিশাল স্যালারি অঙ্ক। কনর গ্যালাগারকে নিয়ে যে কি হবে সেটা এখন পর্যন্ত, এই ভিডিওটা রেকর্ড করার আগ পর্যন্ত অনিশ্চিত। হয়তো আপনি ভিডিও দেখার পর সেটা একটা নিশ্চিন্তি আসবে, নাও আসতে পারে, তবে চেলসিতে তার ভবিষ্যৎ নেই এটা মোটামুটি নিশ্চিত। তাদের ট্রান্সফার ফি বেতনাদি বেঁচে গেলে চেলসি সেই টাকাটা আবার ইনভেস্ট করতে পারবে, রিইনভেস্ট করতে পারবে সাইনিং এবং তাদের বেতন দেওয়ার ব্যাপারে। আরও একটা বড় কারণ যার কারণে চেলসি এত টাকা খরচ করতে পারছে সেটার পেছনে আছে প্লেয়ার অ্যামোর্টাইজেশন এবং প্লেয়ারদের লং কন্ট্রাক্ট অফার করা, যেটা অবশ্য অর্থাৎ লং কন্ট্রাক্ট অফার করা এখন বন্ধ। এই চেলসির কারণেই গত বছর জুনে ইউএফা সিদ্ধান্ত দেয় আর প্রিমিয়ার লিগের ক্লাবগুলো সম্মত হয় 2023 ডিসেম্বরে যে প্লেয়ারদেরকে 5 বছরের বেশি লং কন্ট্রাক্টে অ্যামোর্টাইজ করা যাবে না। কন্ট্রাক্ট যতই বড় হোক 5 বছরের মধ্যে অ্যামোর্টাইজেশনের ফিটা নির্ধারণ করে দিতে হবে। এখন এই অ্যামোর্টাইজেশনের বিষয়টা এরকম যে ধরুন এনজো ফার্নান্দেজের ট্রান্সফার ফি 121 মিলিয়ন ইউরো। তাদের এই 121 মিলিয়ন ইউরো কিন্তু চেলসি তাদের খরচের খাতায়, বাৎসরিক খরচের খাতায় একবারে দেখাবে না। এনজোর সঙ্গে চেলসির ডিল 8.5 বছরের, সেই হিসাবে এই 121 মিলিয়ন ইউরো এবং তার বাৎসরিক বেতন ভাগ হয়ে যাবে 8.5 বছরে। সেজন্য শুধু ট্রান্সফার ফি বাবদ এনজোর পেছনে চেলসির খরচ দেখানো হবে বাৎসরিক 14.5 মিলিয়ন ইউরোর কিছু কম। সেটা শুধুমাত্র ট্রান্সফার ফির কথা হচ্ছে, বেতনের কথা হচ্ছে না। সেটা প্রিমিয়ার লিগের খুব একটা বড় অঙ্কের অর্থ কিন্তু না। অবশ্য এই লুপ হোল এখন বন্ধ হয়ে গেছে। প্লেয়ারকে যত বছরই কন্ট্রাক্ট দেওয়া হোক না কেন, তাদের কেনার জন্য চুক্তির টাকাটা সর্বোচ্চ 5 বছরের খরচের মধ্যেই চেলসিকে বা যে কোনো বোর্ডকে, যে কোনো টিম বোর্ডকে দেখাতে হবে প্রিমিয়ার লিগে। চেলসির জন্য আরেকটা অশনি সংকেত হতে পারত, সেটা হচ্ছে PSR অর্থাৎ প্রফিটেবিলিটি অ্যান্ড সাস্টেনেবিলিটি রেগুলেশনস, যেটার বিষয় হচ্ছে যে প্রিমিয়ার লিগে কোনো ক্লাব 3 বছরের মধ্যে 105 মিলিয়ন পাউন্ড বা 122 মিলিয়ন ইউরোর বেশি ক্ষতি বা লসের মুখ দেখতে পারবে না। বিষয়টা অবশ্য আরও একটু জটিল, তবে মূল এসেন্সটা ঠিক এরকমই। চেলসির এই মৌসুমে PSR নীতিমালা প্রায় আটকেই যাচ্ছিল। শেষ পর্যন্ত মিলেনিয়াম অ্যান্ড দ্য কপথর্ন এই দুইটা হোটেল বিক্রি করে, আবার নিজেদের কাছেই বিক্রি করে PSR এর জরিমানা থেকে মুক্তি পেয়েছে চেলসি বোর্ড। আর এই মৌসুমে যে প্লেয়ার ট্রান্সফার থেকে তারা অর্থটা পাচ্ছে এবং সামনে আরও যে প্লেয়ার সেলস থেকে যে অর্থটা আসবে, তাতে পরবর্তী PSR এর ঝামেলাটাও বোধ হয় এড়ানো যাবে। কিন্তু তবুও রিস্ক কিন্তু থেকে যায়। এভারটন, নটিংহাম ফরেস্ট দুটো ক্লাবেরই শেষ মৌসুমে পয়েন্ট ডিডাক্ট করা হয়েছে এই PSR ভঙ্গ করার কারণে। লেস্টার সিটিও কিন্তু বড় একটা হুমকির মুখে আছে। তাই PSR এর পরবর্তী রিপোর্ট না পাওয়া পর্যন্ত চেলসিকে এখনই নিরাপদ বলা যাচ্ছে না। দিন শেষে ফুটবলে সাফল্যটাই সবকিছু নির্ধারণ করে দেয়। সাফল্য মানে বাড়তি অর্থ, টাকা পয়সার ঝনঝনানি তখনই বেড়ে যাবে, টেলিভিশন এক্সপোজার, চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফিকেশন মানি। আর সেজন্য চেলসিকে এখনই শিরোপার দিকে টার্গেট করা ছাড়া আর কোনো অল্টারনেটিভ রাস্তা তাদের খোলা নেই। আপনাদের সাময়িক বিনোদন যোগালেও চেলসির এই কমেডি সার্কাস আর ট্রান্সফার মেগা সাগা বুমেরাং হয়ে আসতে পারে ক্লাবের জন্য এই সিজনটা। তাই চেলসির জন্য মোটামুটি একটা ডু অর ডাই মৌসুম। চেলসি এই সিজনে যে কয়টা দিন বাকি আছে আর কতগুলো প্লেয়ার সাইন করাতে পারে, চেলসির আলটিমেট পজিশনিং কি হবে, তারা কি এই মৌসুমে কোনো টাইটেল জিততে পারবে না কি না, চেলসি নিয়ে আপনাদের ওভারঅল এক্সপেকটেশন কি, আপনাদের কোনো সমালোচনা থাকলে সেটাও জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। কমেন্ট বক্স আপনাদের জন্য খোলাই আছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.